নমস্কার, কম্পন দাস ইউটিউব চ্যানেলে আমরা আমাদের আজকের প্রোগ্রাম উচ্চ মাধ্যমিকের পরীক্ষা প্রস্তুতি এবং আজকের বিষয় শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন। বিগত দু বছর আসা হচ্ছে, তাই তো? মোটামুটি 2 বছর ধরে পৌলমী ম্যাম আমাদের সাথে রয়েছেন। প্রত্যেক বছরই উনি এই শিক্ষা বিজ্ঞান বিষয়ের উপরে আলোচনা করেন। শেষ মুহূর্তের একটু প্রস্তুতিতে সাহায্যের জন্য আমাদের এই প্রোগ্রাম। আশা করি ছাত্রছাত্রীদের ভালো লাগবে, আর সবচেয়ে ভালো লাগবে আমাদের যদি কিছু ফিডব্যাক আমরা পাই, অনুষ্ঠান কেমন লাগছে বা এই অনুষ্ঠানকে আরো সুচারুভাবে সম্পন্ন করার জন্য, আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যদি কিছু পরামর্শ আমরা পাই অভিভাবকদের কাছ থেকে, শিক্ষক মহাশয়দের কাছ থেকে, তাহলে আমরা উপকৃত হব। আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে আপনাদের মহামূল্য উপদেশ বা পরামর্শ। যাই হোক, মঞ্চে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়ের অভিজ্ঞ শিক্ষিকা ম্যাডাম পৌলমী কৈলা ম্যাডামকে। নমস্কার ম্যাডাম আমাদের শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং এখন একটি স্কুলের সঙ্গে অতিথি শিক্ষিকা হিসেবে যুক্ত রয়েছেন। যাই হোক, আমরা সরাসরি আলাপ আলোচনায় চলে যাব। আমাদের প্রথম আলোচনার বিষয় থাকবে এমসিকিউ, এসএকিউ এবং একেবারে ব্রড আনসার টাইপ কোশ্চেন, সবকিছু নিয়ে ম্যাডামের কাছে চলে যাব। বেশ, প্রথমেই ধন্যবাদ জানাই স্যারকে এবং আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো ফলাফল এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। তোমরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছো, তবুও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজ আলোচনা করব। 80 নম্বর তোমাদের পরীক্ষা দিতে যেতে হচ্ছে। 80 নম্বরের মধ্যে থাকছে 40 নম্বর এমসিকিউ এবং এসএকিউ, আর 40 নম্বর থাকছে বড় কোশ্চেন। 40 নম্বর এমসিকিউ এসএকিউ এর মধ্যে থাকছে 24টা এমসিকিউ এবং 16টা এসএকিউ, আর 40 নম্বর থাকছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন শুধু 8 নম্বর থাকছে না, 8 নম্বরের সাথে থাকছে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে তোমাদের পরীক্ষায় করতে হবে 2টো প্রশ্ন, দেয়া থাকবে 4টে 2টো দাগ নম্বরে। 3-এর দাগের 2টো দেয়া থাকবে, 4-এর দাগের 2টো দেয়া থাকবে। 4 নম্বরের করে প্রশ্ন, ওটা থেকে 2টো দাগ নম্বর থেকে একটা করে করতে হবে। 8 নম্বরের প্রশ্ন করতে হবে 4টে। 5-এর দাগ নম্বরে 3টে 8 নম্বরের প্রশ্ন থাকবে, সেখান থেকে করতে হবে যে কোনো 2টো। আর 6-এর দাগ নম্বরে 3টে 8 নম্বরের প্রশ্ন থাকবে, সেখান থেকে করতে হবে 2টো প্রশ্ন। প্রথমে আমি বড় প্রশ্নগুলো নিয়ে একটু বলি। 3-এর দাগ নম্বর থেকে তোমাদের বড় প্রশ্ন শুরু হচ্ছে। 3-এর দাগ নম্বরে যে চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে নবম অধ্যায়ে 3-এর দাগ নম্বরের এর দাগে কোশ্চেনগুলো থাকবে। 9 নম্বর অধ্যায় হচ্ছে ভিন্ন ধরনের সক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষা। এগুলোর মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি বলছি। প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যাগুলি কি? এই যে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা বলছি, এটা যখন তোমরা পরীক্ষায় লিখবে তখন পয়েন্ট আকারে পড়বে। কেউ রানিং পয়েন্টে লিখে যাও বা ঢালাও ভাবে লিখে যাও, এইভাবে লিখলে বেশি নাম্বার স্কোর করতে পারবে না। এর জন্য তোমরা যদি পরীক্ষার খাতায় ব্ল্যাক কালি বা ব্লু কালি দিয়ে লেখো, তাহলে অন্য কালার পেন দিয়ে পয়েন্ট করবে। যদি কেউ ব্লু পেনে লেখো তাহলে ব্ল্যাক পেনে পয়েন্ট করবে, তাহলে লেখাটা সুন্দর লাগবে আর যে কোনো ইম্পর্টেন্ট জিনিসগুলো আন্ডারলাইন করে দেবে। ম্যাম একটু জাস্ট বলি, অনেক সময় এই প্রতিবন্ধী কথাটা আমরা ইউজ করি না, ওখানে হয়তোবা দিতে পারে যে বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাগত সমস্যাগুলি কি কি। একদমই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তাগুলি কি কি। অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। তো এটা যখন করছো তোমরা
অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতির বিভিন্ন পদ্ধতিগুলো করছো। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্রেইল পদ্ধতি। যখন তোমরা এই প্রশ্নটা করবে, ব্রেইল পদ্ধতিটা বড় আকারে একেবারে করে নেবে, যাতে যদি আলাদাভাবে ব্রেইল পদ্ধতি টিকা আকারে আসে তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আর একটা দেখে রেখো, বিদ্যালয়ে এবং শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আচরণগত সমস্যাগুলি কি কি। তাহলে এই 3-4টে প্রশ্ন তোমরা 3-এর দাগের এতে পেয়ে যাবে, যে কোনো একটা প্রশ্ন, এই কয়েকটা প্রশ্ন করলে। এরপরে 3-এর দাগের বি। 3-এর দাগের বিতে তোমাদের 10ম অধ্যায় অর্থাৎ প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ থেকে 3-এর দাগের বিতে কোশ্চেন আসছে। সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি কি কি? সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত যে কোনো 2টি পদক্ষেপ আলোচনা করো। আর দেখে রাখবে, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। এই হাতে গোনতি 3-4টে প্রশ্ন দেখলেই তোমরা 3-এর দাগের বির কোশ্চেনও পেয়ে যাবে। তাই 3-এর দাগের এ এবং বি থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের করতে হবে। এরপরে থাকছে 4-এর দাগ নম্বর। 4-এর দাগ নম্বরেও 4 নম্বরের প্রশ্ন। 4-এর দাগের এতে থাকছে 11 নম্বর অধ্যায়, শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এই চ্যাপ্টার থেকে যদি তোমরা ঠিকমতো একটা বড় প্রশ্ন রেডি করো তাহলেই বাদবাকি প্রশ্নগুলো সব লিখতে পারবে। এখানে রয়েছে ডেলার্স কমিশনের 4টি স্তম্ভ। এই ডেলার্স কমিশনের 4টি স্তম্ভ যদি ভালো করে রেডি করে নাও, যখন ওই স্তম্ভগুলো আলাদা আলাদা আকারে পড়বে তখন তোমাদের কোনো সমস্যা হবে না। গত বছর পড়ে গিয়েছিল কর্মের জন্য শিক্ষা, তাই এবছর ওটা আমরা অতটা গুরুত্ব দিয়ে দেখব না। এই বছর যেটা দেখব, জ্ঞান অর্জনের শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি কি? মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি? একত্রে বসবাসের শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকাগুলি কি কি? এই 3টে প্রশ্ন তোমরা 4-এর দাগ নম্বরের এর দাগ থেকে দেখে রাখবে। 4-এর দাগের বিয়ে থাকবে 12 নম্বর অধ্যায়ের প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা থেকে দেখবে শিক্ষায় প্রযুক্তির গুরুত্ব, ব্যবহার, উপযোগিতা, অবদান। এগুলো প্রায় একই রকম উত্তর। তোমরা যদি ঠিকমতো করে গুরুত্ব মুখস্থ করো বা গুরুত্ব দেখে রাখো তাহলে তোমরা উপযোগিতা, অবদান, ভূমিকা এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তি সহ আলোচনা করো, এই প্রশ্নটা দেখবে। আর কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা, এই কয়েকটা প্রশ্ন শুধু দেখে রাখবে 12 নম্বর অধ্যায় থেকে। তাই আমরা 4 নম্বরের প্রশ্ন যে যে অধ্যায় থেকে পড়বে সেটা বলে নিলাম। এবার আমরা আসছি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন তোমাদের 5-এর দাগ থেকে শুরু হচ্ছে। 5-এর দাগে 3টে প্রশ্ন থাকবে। 5-এর দাগের এ, বি, সি। 5-এর দাগের এতে থাকবে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়, শিখন। এখানে দেখবে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। মনোযোগ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা। এটা তোমরা এমসিকিউ হিসাবে বা এসিকিউ হিসাবে দেখবে। এটা গত বছর 2024 সালে পড়ে গিয়েছিল। যেটা 24 সালে পড়ে গিয়েছিল সেগুলো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এসিকিউ আর এমসিকিউ এর ক্ষেত্রে দেখে রাখবে। প্রেষণা কাকে বলে, প্রেষণার চক্র কি, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। ক্ষমতা কাকে বলে, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্র সহ আলোচনা করো। যখন এই তত্ত্ব, যেমন স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, এই তত্ত্বগুলো যখন পরীক্ষায় দেয়া থাকবে তোমরা তত্ত্বের শেষে শিক্ষাগত তাৎপর্যগুলো লিখে দেবে। হয়তো তোমরা বলতে পারো যে কোশ্চেনে তো দেয়া থাকে না শিক্ষাগত তাৎপর্য, কিন্তু তত্ত্বের শেষে শিক্ষাগত তাৎপর্য দিলে উত্তরটা কমপ্লিট হয়।
থাকছে আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে এই 5টা প্রশ্ন দেখবে, এটা 5-এর দাগের এতেই থাকবে। 5-এর দাগের বি তোমাদের দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে থাকছে। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে থর্নডাইকের শিখনের সূত্রগুলি কি কি, শিক্ষাক্ষেত্রে মুখ্য সূত্রগুলির তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। থর্নডাইকের মুখ্য সূত্র, যখন সূত্রগুলো বলবে সূত্রগুলো দুটো কলাম করবে, কলামে দেখিয়ে দেবে কোনগুলো মুখ্য সূত্র কোনগুলো গৌণ সূত্র, তারপরে মুখ্য সূত্রগুলো শিক্ষাগত গুরুত্ব আলোচনা করবে পয়েন্ট পয়েন্ট করে। সক্রিয় অনুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্ব আলোচনা করো। আর শিখন কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এই 4টে খুবই ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন এই চ্যাপ্টারে দেখে রাখবে, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য। আর এবারে কোনো কোশ্চেন করতে হবে না, এইগুলোই ইম্পর্টেন্ট এবারের জন্য। 5-এর দাগে তাহলে এ বি হয়ে গেল। এবার থাকছে সির দাগে। সির দাগে থাকবে তোমাদের স্ট্যাটিস্টিক্স, মানে তোমাদের তৃতীয় অধ্যায় রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞানে গত বছর গড় পড়েছিল, এবারে মোড আর মধ্যম মান পড়বে। বলা যায় গড়ও পড়তেও পারে, তোমরা মোড যদি প্র্যাকটিস করো তাহলে 3টেই করতে পারবে। যদি মিন বলে সেটাও করতে পারবে, যদি মধ্যমান বলে সেটাও পারবে, আর যদি মোড বলে ওটাও পারবে। এবার 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগেও 3টে প্রশ্ন থাকবে, এ বি সি 3টে দাগ নম্বরে, এর মধ্যে থেকে যে কোনো দুটো করতে হবে। এখানে ভারতীয় সংবিধান তোমাদের 4 নম্বর অধ্যায়, ভারতীয় সংবিধান থেকে একটি প্রশ্ন দেখব। সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। এই একটা প্রশ্ন, বড় প্রশ্ন এখান থেকে দেখব। এছাড়াও এই চ্যাপ্টার থেকে আমরা প্রচুর এমসিকিউ আর এসিকিউ পাবো। 5 নম্বর অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 6 নম্বর অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন থেকে দেখবে, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে শব্দ প্রবাহের ধারণা বর্ণনা করো। এটা খুব ইম্পর্টেন্ট। আর করবে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এরপর 7 নম্বর অধ্যায় কোঠারি কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন। এখানে প্রাথমিক শিক্ষা, কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। উচ্চ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, কাঠামো সম্পর্কে আলোচনা করো। মানে প্রাথমিক, উচ্চশিক্ষা আর প্রাক প্রাথমিক, এই 3টে দেখে রাখবে। গত বছর মাধ্যমিকটা পড়ে গেছিল। জাতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতির দুটো প্রশ্ন দেখবে। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। আর একটা জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। তাহলে আমাদের 8 নম্বরের প্রশ্ন কোন অধ্যায় থেকে আসবে, কত নম্বরের আসবে, সেটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এমসিকিউ আর এসিকিউ নিয়ে আলোচনা করব। 40 নাম্বার আমরা কভার করে ফেললাম। ম্যাম যে প্রশ্নগুলো বলে দিয়েছেন অনেক বিস্তৃতভাবেই বলেছেন, আমার মনে হয় যে এর বাইরে আসবে না, আশা করছি এর মধ্যেই প্রশ্নগুলো থাকবে। ছাত্রছাত্রীদের বলবো ইতিমধ্যে টেস্ট পেপার বেরিয়ে গেছে, এমসিকিউ এসিকিউ প্র্যাকটিস করার সাথে সাথে তোমরা বড় প্রশ্ন ঘড়িতে সময় ধরে লেখা প্র্যাকটিস করো।
আর লেখার পরে তোমার বন্ধুকে দিয়ে বা স্যার ম্যাডাম হতে পারেন, তোমার অভিভাবক হতে পারে, তাদের দিয়ে একটু চেক করিয়ে নাও। আর ম্যাম যেরকমটি বললেন যে পয়েন্ট ওয়াইজ লেখা, একটা নির্দিষ্ট কালিতে আমরা লিখছি কিন্তু সেটাকে হাইলাইট করার জন্য অন্য কালির একটা পেন ব্যবহার করব। এবং যখন আমরা কোনো মনোবিদের কোটেশন ইউজ করছি, যখন কোনো সংজ্ঞা লিখছি, যেমন আগ্রহের সংজ্ঞা লিখছো যখন, তখন বিভিন্ন মনোবিদের আমরা সংজ্ঞা দিচ্ছি, তখন সেই মনোবিদের নামের তলায় আমরা আন্ডারলাইন করে দেব, সেটা হাইলাইট করে দেব। একদমই। আর যদি তাদের একেবারে টোটো বক্তব্যটা তুলে দিই তাহলে ইনভার্টেড কমা ইউজ করব। হ্যাঁ, ইনভার্টেড কমা তো অবশ্যই ইউজ করব, এর সাথে মনোবিদের যে নামটা তার সেটাও আন্ডারলাইন করব। বেশ, আমাদের আলোচনা এগিয়ে চলবে। আমরা 40 নাম্বার কভার করেছি। এখানে একটা জাস্ট আমি ম্যাডামের কাছে জানতে চাইবো যে আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন। ধরুন একটা দাগে প্রশ্ন দেখা যাচ্ছে যে 8 নাম্বারই একটা গোটা প্রশ্ন রয়েছে, আমি সেখানে একটা পার্ট প্রশ্ন পাচ্ছি 5+3 বা এইরকম টাইপের একটা আর কি। তাহলে সেক্ষেত্রে দুটোই আমার ভালোভাবে প্রস্তুত করা আছে, আমি ম্যামের কাছে জানতে চাইবো কোনটা ছেলে মেয়েরা লিখবে। তখন আমি বলবো পার্ট যে কোশ্চেনটা আছে ওটার অ্যান্সারটা যেন করে, কারণ পার্টে নাম্বারটা বেশি ওঠে। একের মধ্যে যেটা 1+3+5 রয়েছে, সেটাতে একের মধ্যে লিখলে একই পাওয়া যায়, 3 নম্বরেও বা 2 নাম্বার, 1+2+5, হ্যাঁ 2-2ও পাওয়া যায়। আবার 5-এর মধ্যে তো পুরো না পাওয়া গেলেও 4 4.5 দেওয়াই হয়, 4 তো পাওয়াই যায়, তো অনেকটা স্কোর হয়। কিন্তু 8 নম্বরের একটা গোটা বড় কোশ্চেন লিখলে 8-এ 8, খুব ভালো লিখলে তবে 7। তাহলে আমরা ম্যাম যেটা বলছিলেন অনেক ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি চ্যাপ্টার ওয়াইজ, সেখানে আমরা একটু চুজ করব, আমরা একটু বাছাই করে নেব প্রশ্নের। প্রথমে যে 15 মিনিট দেয় কোশ্চেনটা দেখার জন্য, তখন আমরা চুজ করে নেব যে কোন প্রশ্নটা আমি ভালো পারছি, কোনটা করলে আমার বেশি নাম্বারটা স্কোর করছে, ওই 15 মিনিটে আমাকে দাগ দিয়ে নিতে হবে। একটা পেন্সিল ব্যবহার করতে পারো যে প্রশ্নের দাগ দেওয়ার জন্য। প্রথম যখন প্রশ্নটা পেলে তখন কোনগুলো ভালো করে পারছো সেগুলো দাগ দিয়ে নেবে। এরপর যেটা একদম ভালো পারছো সেগুলো প্রথম দিকে রাখবে। তবে পর লেখার চেষ্টা করবে, কারণ 1-এর দাগের প্রশ্ন এখানে একটা লিখলে তারপর 2-এর দাগটা জানলে না বলে একদম 3-4 পেজ পরে লিখলে, এরকমটা করবে না। আমাদের ক্ষেত্রে ম্যাম যেটা হয়, এমসিকিউ এর জন্য একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়াই থাকে উত্তরপত্রে, এসিকিউ এর জন্যও থাকছে, তারপরে ওইগুলো লেখার পর আমরা বড় প্রশ্ন দিই। বলছি বড় প্রশ্ন করছি, তখন বড় প্রশ্নে তো ভাগ রয়েছে 2+6, তো 2 নম্বরটা তুমি জানো না, তাহলে কি করলে সেইটুকু হাতের লেখা কতটা সাইজ সেই ততটা ফাঁকা দিয়ে তারপর লিখতে শুরু করবে। না হলে 6 নম্বরটা জানো, 6 নম্বরটা এই পেজে লিখলে তারপর 3-4 পেজ পরে 3-এর দাগ দিয়ে আবার 2 নম্বরটা লিখলে, এইরকমটা যেন না হয়। একদমই, খাতাটা খুব সুন্দর হবে, বাম দিকে মার্জিন থাকবে, ডান দিকে মার্জিন থাকবে, ওপরেও খানিকটা ছাড় থাকবে, নিচেও একটু অল্প হলেও ছাড় দিতে হবে যাতে পার্ট মার্কিং গুলো স্যারেরা করতে পারেন। চারিদিকে মার্জিনটা দিয়ে দিলে লেখাটা খুব সুন্দর দেখায়। আরেকটা ব্যাপার একটু বলবো যে এই পার্ট মার্কিং এর যে প্রশ্নগুলো, মানে 1+2+5, সেক্ষেত্রে 1 নাম্বারের জন্য যে উত্তরটা লিখলাম তারপরে একটু স্পেস দিলাম, একটা প্যারাগ্রাফ করলাম, 2 নাম্বারের জন্য একটা প্যারাগ্রাফ, সিম্বল দিতে পারি আমরা গোল বা চৌকো এরকম সিম্বল দিয়ে করতে পারি। একদম। আবার তলাতে আমি 5 নাম্বারের উত্তরটা লিখবো, তবে খুব বেশি আবার ফাঁক দেবো না, সেখানে যেন অনেকটা ফাঁক দেওয়া আছে এরকম নয়। উনি যেটা বলছিলেন কিছু সিম্বলও ইউজ করা যেতে পারে। বেশ, যেটা সুবিধে হবে আমাদের খাতাটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, গার্নিশ করতে হবে, খাবারটা পরিবেশন করাটা যেন খুব সুন্দরভাবে হয়, মানে মনোজ্ঞ হয়, দেখতে যেন সুন্দর লাগে, সুস্বাদু তো হবেই, তার মধ্যে মেটেরিয়ালস আমাকে দিতে হবে, পয়েন্ট ওয়াইজ সবকিছু লিখতেই হবে। বেশ, আমরা একটা দীর্ঘ আলোচনা করলাম বড় প্রশ্ন নিয়ে, এবার আমরা চলে যাব এমসিকিউ এবং এসিকিউ। বেশ, প্রথম অধ্যায় রয়েছে শিখন। এমসিকিউ ওইভাবে সাজেশন দেওয়া যায় না, এর জন্য তোমরা টেক্সট বই অবশ্যই খুব খুঁটিয়ে পড়বে। তবু পড়ার সময় কোন কোন জায়গাগুলো আর বেশি লক্ষ্য রাখবে আমি সেই জায়গাগুলো বলবো, আর কিছু এসিকিউ বলে দেব। শিখন হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার। যখন শিখন চ্যাপ্টারটা পড়ছো তখন শিখনের বিভিন্ন পর্যায় রয়েছে।
শিখনের ভাগ রয়েছে, স্তর রয়েছে, এই জায়গাগুলো খুব ভালো করে দেখবে। কটি পর্যায় রয়েছে, এই পর্যায়গুলোর যেমন প্রত্যাভিজ্ঞা, পুনরুত্থাপন, এগুলোর অর্থ কি, এই জায়গাগুলো যখন এমসিকিউ পড়ছো ভালো করে দেখবে। যেমন শিখনকে কয় ভাগে ভাগ করা যায়, জ্ঞাগনের মতো শিখনকে 8 ভাগে ভাগ করা যায়। তাহলে এই যে শিখনের 8টা স্তর, 8টা স্তর পরপর মনে রাখতে হবে। হয়তো বলা থাকতে পারে যে জ্ঞাগনের শ্রেণীবিভাগ অনুসারে সব থেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি, তখন আমাদের স্তরগুলোকে পরপর মনে রাখতে হবে। আমি এলোমেলো ভাবে করলে তো আর উচ্চ পর্যায়ে কোনটা রয়েছে বলতে পারবো না। শিখনের যেসব পরীক্ষাগুলো রয়েছে বা তত্ত্বগুলো রয়েছে, যেমন বহু উপাদান তত্ত্ব, দলগত উপাদান তত্ত্ব, এই তত্ত্বগুলো যখন পড়ব তখন এই তত্ত্বগুলো কোন জার্নালে প্রকাশ পেয়েছিল, কত সালে প্রকাশ পেয়েছিল, কোন মনোবিদের, এই জায়গাগুলো আমরা ভালো করে লক্ষ্য রাখবো। শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, এগুলো আমরা এসিকিউ হিসাবে দেখব। তো এসিকিউ হিসাবে আমি কিছু প্রশ্ন বলছি। শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, মনোযোগ যেহেতু গত বছর বড় কোশ্চেনে এসে গেছে তাই আমরা ওটা এসিকিউ হিসাবে দেখব। মনোযোগ কাকে বলে, মনোযোগের বৈশিষ্ট্যগুলি কি, আগ্রহ বলতে কি বোঝো, বলা থাকতে পারে ম্যাকডোগালের মতে আগ্রহ কি, বিভিন্ন মনোবিদদের সংজ্ঞাগুলো আমরা দেখব। মনোযোগের বৈশিষ্ট্যগুলি কি, আগ্রহের বৈশিষ্ট্যগুলি কি, পরিণমনের বৈশিষ্ট্যগুলি কি, সক্রিয় স্নায়ু কোন শিখনকে নিয়ন্ত্রণ করে, জ্ঞাগনের শ্রেণীবিভাগ অনুসারে সব থেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি, শিখন এবং পরিণমনের মধ্যে পার্থক্য কি, শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্কগুলি লেখো, সাধারণ মানসিক ক্ষমতা, বিশেষ মানসিক ক্ষমতা। যখন তোমরা স্পিয়ারম্যানের তত্ত্ব পড়ছো বা থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব পড়ছো তখন তোমরা ওই যে উপাদানগুলো রয়েছে, কোনটা বিশেষ উপাদান, কোনটা সাধারণ উপাদান, কোনটা জন্মগত, কোনটা অর্জিত, এই জায়গাগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে। থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব 7টা যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো একটা সংকেত রয়েছে। যেমন থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বে এস বা এম বলতে কি বোঝানো হয়, এই জায়গাগুলো সুন্দর করে দেখবে। বুদ্ধির অভিক্ষা কি, বুদ্ধি কাকে বলে, মনোযোগ, মনোযোগের নির্ধারক রয়েছে, মনোযোগের 3টে নির্ধারক। তো মনোযোগের নির্ধারকগুলি কি কি, বলা থাকতে পারে মনোযোগের বস্তুগত নির্ধারকগুলি কি কি, মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলি কি কি, এই জায়গাগুলো আমরা প্রথম অধ্যায়ে সুন্দর করে দেখব। এরপর আমরা আসছি দ্বিতীয় অধ্যায়, শিখন কৌশল। শিখন কৌশল প্রথমেই তোমরা করতে গেলে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে অনুবর্তন। অনুবর্তন কাকে বলে, অনুবর্তনের কটি ভাগ রয়েছে, শিক্ষাক্ষেত্রে অনুবর্তনের নীতিগুলি প্রয়োগ করো, অপানুবর্তন কি, প্রাচীন অনুবর্তন কাকে বলে, সক্রিয় অনুবর্তন কাকে বলে, রেসপন্ডেন্ট আচরণ আর অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো, টাইম কার্ভ কি, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো। অন্তর্দৃষ্টিমূলক শিখন যখন পড়ছো তখন অন্তর্দৃষ্টিমূলক শিখনে যে সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া রয়েছে, এখানে শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষা করেছিলেন কে, বা এই সমস্যা সমাধানমূলক পরীক্ষাতে শিম্পাঞ্জিকে কি বলা হয় বা শিম্পাঞ্জির নাম কি ছিল, পাজল বক্স কি, পাজল বক্স কে ব্যবহার করেন, স্কিনার বক্স কি, স্কিনার বক্স কে ব্যবহার করেন, গেস্টাল তত্ত্ব কি, গেস্টাল তত্ত্বের প্রবক্তা কারা, থর্নডাইকের মতে শিখনের মুখ্য সূত্রগুলি কোনগুলো, গৌণ সূত্রগুলি কোনগুলো। 1 নম্বরের এসিকিউ যখন আসছে, এসিকিউয়ে তোমরা দেখবে অনুশীলনের সূত্র কাকে বলে, প্রস্তুতির সূত্র কাকে বলে, ফল লাভের সূত্র কাকে বলে, এইগুলো আমরা 1 নম্বরের এসিকিউ হিসেবে দেখব। তৃতীয় অধ্যায় থেকে থাকছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান থেকে কিছু অবিন্যস্ত চলের ওপর অঙ্ক থাকে, যেটা হচ্ছে বলা থাকতে পারে 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলির গড় নির্ণয় করো।
বা বলা থাকতে পারে 7, 8, 9, 10 এরকম করে কিছু বিজোড় সংখ্যা দেয়া থাকবে, এর মধ্যম মান নির্ণয় করো। এইরকম ধরনের আমরা রাশিবিজ্ঞান থেকে এমসিকিউ পাবো। এছাড়াও একটি বিচ্ছিন্ন চল অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও, সবথেকে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি, কল্পিত গড় কি, পরিসংখ্যা বহুভুজ কি, মিন কাকে বলে, মধ্যমান কাকে বলে, ভূইষ্ঠক কাকে বলে, হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যাগুলি শ্রেণী ব্যবধানের কোথায় স্থাপন করতে হয়, এই কিছু প্রশ্ন আমরা দেখব। বেশ, রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ এবং এসকিউ সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। এবার আমাদের চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা রয়েছে, যেমন 45 নম্বর ধারা, 46 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 29 নম্বর ধারা, এরকম বহু ধারা রয়েছে। এই ধারাগুলোতে কি বলা হয়েছে, এছাড়াও মহিলাদের জন্য কত নম্বর ধারায় সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, চাকরির ক্ষেত্রে কোন ধারাতে বলা হয়েছে, শিশুদের সর্বশিক্ষার জন্য যে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষার অধিকারের কথা কত নম্বর ধারাতে বলা হয়েছে, এই ধারাগুলো ভালো করে দেখবে। ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি কারা? ওবিসি, আমরা সবাই বলি ওবিসি, ওবিসির ফুল ফর্ম কি, এই কিছু কিছু জায়গাগুলো একটু লক্ষ্য রাখবে। এরপর আমাদের 5 নম্বর অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন 1948 to 1949। এই যে কমিশনগুলো রয়েছে এখানে, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, এই কমিশনগুলো কবে গঠিত হয়, কে সম্পাদক ছিলেন, কে সভাপতি ছিলেন, কবে ভারতীয় সংবিধানে গৃহীত হয়, কতগুলি পৃষ্ঠা নিয়ে গঠিত হয়, এইগুলো আমরা ভালো করে দেখব প্রত্যেকটা কমিশন। যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয় বা কত খ্রিস্টাব্দে গঠিত হয়, এর সভাপতি কে ছিলেন, ইউজিসি, ইউজিসির ফুল ফর্ম কি। এইবার এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর ফুল ফর্ম আসবে, আমি লাস্টে কিছু ফুল ফর্ম বলে দেব, এগুলোর মধ্যে থেকে আসবে। ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেন? শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীনিকেতন কি ধরনের প্রতিষ্ঠান? কত সালে বিশ্ববিদ্যালয় কমিশন তার রিপোর্ট জমা দেন? এবং বিশ্ববিদ্যালয় কমিশন যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলেন, এখানে যে উচ্চশিক্ষা সংক্রান্ত কত সময়ের জন্য উচ্চশিক্ষার ভাগ রেখেছেন, মানে স্নাতক কত বছরের, স্নাতকোত্তর কত বছরের, নিম্ন বুনিয়াদের জন্য কত সময় রেখেছে, এই সময়গুলো একটু দেখব, যে 3 থেকে 4 বছর না 4 থেকে 5 বছর, এই সময়গুলো দেখব। মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন 1952 থেকে 1953। মুদালিয়ার কমিশনের রিপোর্টে মাধ্যমিক স্তর কত বছর করার কথা বলা হয়েছে। মুদালিয়ার কমিশন দ্বারা মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি ব্যক্ত করো। যখন এই উদ্দেশ্যগুলি ব্যক্ত করো, 1 নম্বরের আমরা খুব ছোট স্পেস দেয়া থাকে ওখানে, তো একটাই লিখব, মানে যেটা লিখবো সেটা একদম ঠিক করে লিখবো, টু দা পয়েন্ট উত্তর লিখব। মুদালিয়ার কমিশন কি ধরনের বিদ্যালয় স্থাপনের পরামর্শ দেন? প্রত্যেকটা কমিশনই তো কিছু না কিছু বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ স্থাপনের পরামর্শ দেন, তো মুদালিয়ার কমিশন কি ধরনের বিদ্যালয় স্থাপনের পরামর্শ দেন? বহুমুখী বিদ্যালয় কি? মুদালিয়ার কমিশনে তো বহুমুখী বিদ্যালয়ের কথা বলা হয়েছিল, তো বহুমুখী বিদ্যালয় কি? CABE এর পুরো কথাটি কি? মুদালিয়ার কমিশনের সময়সীমা কত? মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী এবং উচ্চ বুনিয়াদী শিক্ষার সময়কাল কত? সপ্ত প্রবাহ, এই যে সপ্ত প্রবাহের 7টা বিষয় কি কি, এই জায়গাগুলো থেকে আমাদের MCQ আর SCQ আসে।
তো এই জায়গাগুলো আমরা ভালো করে দেখব। আর আমি আগেই বললাম যে যখন কমিশনগুলো পড়ছো তখন কবে গঠিত হয়, কবে রিপোর্ট পেশ হয়, কত পৃষ্ঠার রিপোর্ট, কে সম্পাদন করেন, কে সভাপতি করেন, এগুলো প্রত্যেকটাতেই আমরা দেখব। এরপরে আমাদের 7 নম্বর অধ্যায় কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। এই ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? কোন শিক্ষা কমিশন 10+2+3 শিক্ষা কাঠামোটি প্রস্তাব করেন? স্কুল জোট কি, পিওএ কি, বৃত্তিমূলক শিক্ষা কি, আইটিআই, আইআইটির পুরো নাম কি, পলিটেকনিক কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাক্ষেত্রে অপচয় এবং অনুন্নয়ন বলতে কি বোঝো, কাঁসা দায় বাম্বিনী কথার অর্থ কি, কিন্ডারগার্টেন বিদ্যালয়ের জনককে। কোঠারি কমিশনে বিভিন্ন প্রাথমিক, প্রাক প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এরপর মাধ্যমিক, উচ্চশিক্ষা বিভিন্ন ভাগে ভাগ করে সুপারিশ করা হয়েছে। তখন প্রাথমিক শিক্ষার জন্য বা প্রাক প্রাথমিক শিক্ষার জন্য কোঠারি কমিশন কোন কোন বিদ্যালয়ের সুপারিশ করেছে, সেই বিদ্যালয়গুলির নাম কি, বিদ্যালয়গুলির জনক কে, এই বিদ্যালয়গুলিতে শিশুদেরকে অর্থাৎ ছাত্রদেরকে কি বলা হয়, শিক্ষক মহাশয়দেরকে কি বলা হয়, সেই জায়গাগুলো দেখব এই কোঠারি কমিশনে বিশেষ করে। এরপর আমাদের 8ম অধ্যায় জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি থেকে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি, নবোদয় বিদ্যালয় কি, স্বশাসিত কলেজ কাকে বলে, এমনকি এটাও বলা থাকতে পারে স্বশাসিত কলেজের কথা কোন শিক্ষানীতিতে বলা হয়, রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়, ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ বলতে কি বোঝো, জনার্দন রেড্ডি কমিটি কে গঠন করেন। এই বিশেষ কিছু এসএকিউ গুলো আমরা দেখব। এরপর 9 নম্বর অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষা। ভিন্ন ধরনের সক্ষমতাযুক্ত শিশু যেমন অন্ধ, বধির, মূক, এই ধরনের শিশুদের শিক্ষাদান যে পদ্ধতিগুলো, কি পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়, সেই পদ্ধতিগুলো কোনগুলো, বা যেমন বলা থাকতে পারে করপল্লবী পদ্ধতি কোন ধরনের প্রতিবন্ধীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কোন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এইরকম ধরনের প্রশ্ন করতে পারে। টকিং বুক কাদের জন্য ব্যবহার করা হয়, বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত, দৈহিক প্রতিবন্ধী শিশুদের যে কোনো দুটি সমস্যা, ব্রেল পদ্ধতি কি, যখন ব্রেল পদ্ধতি পড়ছি ব্রেল পদ্ধতি কি, ব্রেল পদ্ধতির প্রবর্তক কে, স্টাইলাস কি, ব্রেল কিভাবে লেখা হয়, ব্রেল পদ্ধতিটা ভালো করে খুঁটিয়ে পড়ব। আমরা তো দৃষ্টিহীন বলি, তো আইনগত দৃষ্টিহীন কারা? সবাই তো দৃষ্টিহীন না, কেউ আংশিক দৃষ্টিহীন, কেউ সম্পূর্ণ দৃষ্টিহীন। তাহলে আইনগত দৃষ্টিহীন কাদের বলা হয়? মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য বা শিক্ষার লক্ষ্য কি? আংশিক বধিরত্ব কাদের বা কাদের আংশিক বধিরতা রয়েছে? এই 9 নম্বর অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন আমরা দেখব। 10ম অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। প্রাথমিক শিক্ষা কাকে বলে? এই প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ থেকে প্রথমেই আমরা যেটা করব সেটা প্রাথমিক শিক্ষা কাকে বলে, প্রাথমিক শিক্ষার সমস্যাগুলি কি কি, সর্বজনীন প্রাথমিক শিক্ষা কি, বয়স্ক শিক্ষা কাকে বলে, বয়স্ক শিক্ষার সমস্যাগুলি কি, বয়স্ক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে কে অভিহিত করেছেন, বয়স্ক শিক্ষাকে কেন সামাজিক শিক্ষা বলা হয়, এই প্রশ্নগুলো, এই যে বয়স্ক শিক্ষা থেকে এই প্রশ্নগুলো আসবে। সার্বজনীন শিক্ষা কাকে বলে?
কার্যকারী সাক্ষরতা কি, টাস্ক ফোর্স কি, সর্বশিক্ষা অভিযান কি, কবে থেকে এটি চালু করা হয়, সর্বশিক্ষা অভিযান কত সাল থেকে চালু করা হয়, কবে গৃহীত হয়, এই জায়গাগুলো আমরা খুব ভালো করে দেখব। এরপর আমাদের 11 নম্বর অধ্যায় শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি অর্থাৎ ডেলার্স কমিশন, যেটা শিক্ষার 4টি স্তম্ভ আমরা জানি। তো শিক্ষার 4টি স্তম্ভ, এই 4টি স্তম্ভ হচ্ছে কি কি? জ্ঞানার্জনের শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা। এই শিক্ষা কাকে বলে, মানে জ্ঞানার্জনের শিক্ষা কাকে বলে, এর মূল লক্ষ্য কি বা কি উদ্দেশ্যে এই জ্ঞানার্জনের শিক্ষার কথা বলা হয়েছে, একত্রে বসবাসের শিক্ষার লক্ষ্য কি। এই যে ডেলার্স কমিশন, জ্যাক টেলর এই প্রতিবেদনটি উপস্থাপন করেন, তার নাম দেন কি? লার্নিং দ্য ট্রেজার উইথিন। লার্নিং দ্য ট্রেজার উইথিন কথার অর্থ কি? ডেলার্স কমিশন কত সালে ইউনেস্কোকে তার রিপোর্ট পেশ করেন? এই যে ইউনেস্কো, ইউনেস্কোর পুরো নাম। একত্রে বসবাসের শিক্ষার মূল কথা কি? এই ধরনের প্রশ্নগুলো করব। এছাড়াও এই চ্যাপ্টার থেকে প্রচুরই ফুল ফর্ম আসে, যেটা আমি লাস্টে বলে দেব, সব চ্যাপ্টারের ফুল ফর্মগুলো। 12 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায় অর্থাৎ তোমাদের শেষ চ্যাপ্টার, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। এই চ্যাপ্টার থেকে শিক্ষায় প্রযুক্তিবিদ্যা বলতে কি বোঝো, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার যেমন বড় প্রশ্নতে করছো, তেমন এমসিকিউতে ওটা পড়বে, এসএকিউতে। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার পরিধি দুটি আলোচনা করো। আইসিটি এর পুরো নাম, ই লার্নিং কি, ই বুক কি, ই লাইব্রেরি কি, সিএআই বলতে কি বোঝো, সিএএল বলতে কি বোঝো, হার্ডওয়্যার কাকে বলে, সফটওয়্যার কাকে বলে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য, ইন্টারনেট কি, www কি। এই কয়েকটা প্রশ্ন তোমরা দেখবে আর ভালো করে টেক্সট বই রিডিং পড়বে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে। একেবারে শেষে ম্যাম বলেছিলেন যে আমাদের কিছু অ্যাব্রিভিয়েটেড ফর্ম উনি বলে দেবেন, সেগুলো একটু শুনে নেব। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের আরেকটা কথা বলবো যে এখন তো বাজারে অনেক টেস্ট পেপার বেরিয়ে গেছে, সেখানকার ছোট প্রশ্নগুলো তোমরা একটু অভ্যেস করো। আর 2015 সালে ম্যাম যখন এই সিলেবাসটা নতুন করে চালু হয়েছিল, তখন কাউন্সিল থেকে কিছু মডেল কোশ্চেন দিয়েছিল। সব বিষয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদের স্যার ম্যাডামরা বলছেন যে ওই মডেল কোশ্চেনগুলো তোমরা একটু দেখো, ওখান থেকে অনেক এমসিকিউ আসে। বিগত 5 ইয়ার্স কোশ্চেন যদি সলভ করা হয় তাহলে আরো ভালো হয়। বেশ। এছাড়াও তোমাদের টেক্সট বইয়ের পেছনে দেখবে অনেক অনুশীলনী প্রশ্ন রয়েছে, ওই অনুশীলনী ধরে ধরে এমসিকিউ এসিকিউ প্র্যাকটিস করবে। বেশ, আমরা তাহলে কিছু অ্যাব্রিভিয়েটেড ফর্মের জন্য যে জায়গাগুলো দেখব সেটা ম্যামের কাছ থেকে জেনে নিই। এনসিইআরটি, ইসিসিই, ইউনেস্কো, আইসিটি, আইটিটিআই, সিআরটি, এসআরটি, ডিআইইটি, সিএএল, র্যাম, রোম, সিপিইউ, ইউজিসি, পিওএ, এনসিটিই, এনএলএম, এআইসিটিই, এসসিইআরটি, পিএমএ, ডিপিইপি, সিএআই, এসএসএ, এনএসএস, সিআরটি, এনআরটি, এইগুলো তোমরা ফুল ফর্ম দেখে রাখবে ভালো করে। ম্যাম অনেক সময় অনেক ছেলেমেয়ে প্রশ্ন করে যে এমসিকিউ তো যতগুলো আছে ততগুলি করলাম, এসিকিউর ক্ষেত্রে কি আমি এক্সট্রা দু একটা করে দেব? ওখানে তো একটা স্কোপ থাকে, মানে অনেক সাবজেক্টের ক্ষেত্রে কি বলা হয় যে ধরো আমার 14টা করতে হবে, তো সেখানে আমার একটা ভুল চলে গেল, আমার যদি এক্সট্রা করা থাকে তাহলে সেই এক্সট্রা করে রাখতে পারো তোমরা। যদি একটা ভুল যায় তাহলে ওই নাম্বারটা অ্যাড হয়ে যাবে। যেহেতু তোমাদের 16টা এসিকিউ করতে হয়, তো অনেক অল্টারনেটিভ পেয়ে যাবে তোমরা, 16টার অনেক বেশি প্রশ্ন থাকে ওখানে, তো তোমার যদি জানা থাকে অন্য কয়েকটা করে রেখে দেবে।
অবশ্যই আমরা সাজেস্ট করব যে সমস্ত উত্তরগুলো করার পর ওখানে যে জায়গাটা থাকবে সেই জায়গাটাকে ইউজ করো। অবশ্যই সমস্ত উত্তর না করে ওই এক্সট্রা উত্তর লিখতে যেও না, কারণ সেখানে হয়তো সময় চলে যাবে। এবং পুরো খাতাটা একবার সম্পূর্ণ হয়ে গেলে, লেখা হয়ে গেলে একবার রিভিশন, অবশ্যই রিভিশন করবে, কারণ তোমরা অনেক সময় দাগ নম্বর দিতে ভুলে যাও। একদম, হয়তো উত্তরটা খুব সুন্দর করে গুছিয়ে লিখলে দাগ নম্বরটা দিলে না, তাহলে কিন্তু নাম্বারটাই চলে গেল। তো দাগ নম্বরটা দেখে নেবে যে কত দাগের কত নম্বর প্রশ্ন তোমরা লিখছো, এটা অবশ্যই খেয়াল করো। বেশ, আমরা আলোচনার একেবারে শেষ জায়গায় উপনীত। ম্যাম তো আগেই শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রছাত্রীদের। রোজই বলি একই কথা, তোমাদের প্রত্যেকের আশাতীত সাফল্য কামনা করছি আমরা আমাদের পক্ষ থেকে। আর প্রত্যেক সাবজেক্টেরই অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের একটা সুপ্ত বাসনা মনে হয় আমার অন্তত থাকবেই, যে তার সাবজেক্ট নিয়ে যদি ভবিষ্যতে কোনো ছেলে মেয়ে উচ্চশিক্ষা লাভ করে, একেবারে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত যদি যায়, মানে আমি বলতে চাচ্ছি গবেষণামূলক জায়গাতেও যদি তারা পৌঁছে যায়, পিএইচডি করতে থাকে, তাহলে মনে হয় তাদের এই পরিশ্রম, তাদের এই বক্তব্য, এগুলো একটা আলাদা মাত্রা পাবে। আমাদের এই ইতিমধ্যেই সেই সমস্ত ছাত্রছাত্রীরা ঠিক করে ফেলেছে যে আমি আমার সাবজেক্টে এডুকেশন নেব। আমি সবসময় বলি, যারা একটু ভালো ছাত্র বা ছাত্রী, যারা আর্টস নিয়ে পড়ছে, তারা অপেক্ষাকৃত কঠিন সাবজেক্ট বাদ দিয়ে অপেক্ষাকৃত যদি সহজ সাবজেক্ট নিয়ে পড়ে, তার মানে তাদের পরিশ্রমও কম করতে হয়, আর ওটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা যে সুযোগ, সেটা অনেক বেশি পাওয়া যায়। আমি ধরো ইংরেজি ভূগোলের কথা বলছি, সেখানে অনেক কম্পিটিশন বেশি, কিন্তু এই এডুকেশনের মতো যে বিষয়গুলো অপেক্ষাকৃত সহজ, সেখানে তোমার কম্পিটিশনটা অনেক কম, এবং এই সাবজেক্ট নিয়েও কিন্তু তুমি একেবারে বিশ্ববিদ্যালয় স্তরে পড়ানোর সুযোগ পেতে পারো, গবেষণা করতে পারো, অনেক সুযোগ রয়েছে এডুকেশনের। এমনি জেনারেল কলেজ ছাড়াও আমাদের বিএড কলেজগুলো রয়েছে, যদিও এখন নিয়োগ অনেকটা থেমে রয়েছে। যাই হোক, এগুলো তোমরা পরে ভেবো, একটু জাস্ট ছোঁয়া দিলাম তোমাদের। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, আমরা এই কামনা করি বলে আজকে স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ফিডব্যাক দিও, আমাদের অনুষ্ঠানটাকে আরো ভালোভাবে আমরা কিভাবে পরিচালিত করতে পারি সেই আশায় থাকলাম। নমস্কার।